শুরুটা হয় আমাজনের গভীর জঙ্গল থেকে। বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর জঙ্গলগুলোর মধ্যে এটাও একটা, যেখানে ঘন গাছপালা আর এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলোর কথা মানুষ কল্পনা করতে পারে না। একদিন এই জঙ্গলের ভিতরে একটি ছোট বোটে করে আসে কয়েকজন সাপ শিকারী, যারা ছিল একদল পেশাদার সাপ ধরার লোক, যাদের একটাই কাজ বিরল প্রজাতির সাপ ধরে এক কালো বাজারে বিক্রি করা। আর এই দলের নেতৃত্ব ছিল এই মানুষটার, যার নাম জেফ। জেফ ছিল অত্যন্ত চতুর আর নিষ্ঠুর একজন মানুষ, কিন্তু তার সঙ্গীরা তখনও বুঝতে পারেনি সে তাদের কোথায় নিয়ে এসছে। কারণ এই জঙ্গলটা মোটেও কোনো সাধারণ জঙ্গল ছিল না। জঙ্গলে গভীরে ঢোকার আগেই বোটের ক্যাপ্টেন সতর্ক বার্তা দেয়। সে বলে যে তোমরা যে জায়গায় যেতে চাইছো, এই জঙ্গলে কেউ সেই জায়গায় যায় না। সবাই এর কারণ জানতে চাইলে ক্যাপ্টেন আরো বলে, জঙ্গলের ওই জায়গায় যদি কেউ ভুল করে ঢুকে পড়ে, সে আর জীবিত ফিরে আসে না। এর কারণ জঙ্গলের সেই অভিশপ্ত এলাকায় নাকি বাস করে এক দানবীয় সাপ, যে পুরো জঙ্গলটাকেই পাহারা দেয়। কিন্তু জেফ এসব কথায় একটুও ভয় পায় না। সে শুধু ক্যাপ্টেনকে বলে, আমাদের শুধু জঙ্গল গভীরে পৌঁছে দাও, আর তারপর যা করার আমরা করব। কিন্তু তখনও তারা বুঝতে পারেনি এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ক্যাপ্টেন তাদের সেই জায়গায় পৌঁছে দেয়, কিন্তু জঙ্গলের অনেকটা গভীরে যাওয়ার পর সে আরো টাকা দাবি করে। এই মুহূর্তে জেফের আসল স্বভাব সামনে আসে। এক মুহূর্ত দেরি না করে সে ক্যাপ্টেনকে হত্যা করে এবং তার মৃতদেহটা নদীর জলে ভাসিয়ে দেয়। এরপর তারা জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ে। অল্প কিছু দূর যাওয়ার পর তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে একটি প্রাচীন সাপের মূর্তি দাঁড়িয়েছিল। মূর্তি দেখে সহজে বোঝাই যাচ্ছিল এই জায়গাটায় একসময় কোনো ভয়ঙ্কর সাপের বাসস্থান ছিল। ঠিক তখনই তারা জঙ্গলে এক তরল পদার্থ দেখতে পায়, যেটা একদমই সাধারণ ছিল না। আসলে ওটা ছিল এক ধরনের বিরল সাপের হরমোন, যেটা সাধারণত খুব কম প্রজাতির সাপের কাছেই পাওয়া যায়। জেফ তার হাতে থাকা ম্যাপটা দেখে তখনই বুঝে যায় যে তারা ঠিক সেই জায়গাতে এসে পৌঁছেছে যেটা সে এতদিন ধরে খুঁজছিল। এদিকে জেফের সঙ্গীরাও আশেপাশে খুঁজতে গিয়ে একটি জায়গার সন্ধান পায় যেখানে অসংখ্য জাতির সাপের বাস ছিল। এইসব দেখা মাত্রই তারা দেরি না করে একের পর এক সাপ ধরতে শুরু করে এবং সবগুলো সাপ ব্যাগে ভরে একজন তাদের সঙ্গী বোটের দিকে ফিরে আসে। কিন্তু তখনও তারা বুঝতে পারেনি যে তাদের আসল শিকার এখনো ধরা পড়েনি। একসময় হঠাৎ লোকটা নদীর দিকে তাকাতেই সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে ক্যাপ্টেনকে কিছুক্ষণ আগে জেপ মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল তার মৃতদেহটা জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এক সেকেন্ডের জন্য লোকটা পুরো চমকে যায়, কিন্তু পরের মুহূর্তে জল থেকে হঠাৎ কিছু একটা নড়াচড়া শুরু করে। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর কিছু তার দিকে ধেয়ে আসে। এক মুহূর্ত দেরি না করে লোকটা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তার ভাগ্যটা খুবই খারাপ ছিল। জঙ্গলের ভেতরে লুকিয়ে ছিল এক বিরল প্রজাতির অ্যানাকন্ডা, আর সেই সাপটা মুহূর্তের মধ্যে লোকটাকে শিকার করে ফেলে। ওদিকে দলের অন্য সদস্যরা তখনও কিছুই জানতো না। এখন তাদের দলের আরেকজন সদস্য যখন তার সঙ্গীকে খোঁজ করছিল, ঠিক তখন তার চোখ পড়ে গাছের উপর, আর সেখানে সে যে দেখে তা দেখে তার শরীর কেঁপে ওঠে। গাছের ডালের উপর কুণ্ডুলি পাকিয়ে বসে আছে এক বিশাল অ্যানাকন্ডা, যে সাপটা ঠিক তার দিকে তাক করে আছে। এখন সে স্পষ্ট বুঝতে পারে বোটের ক্যাপ্টেন যা বলেছিল সবই সত্যি ছিল। এরপর হঠাৎ ওপর থেকে তার সঙ্গী নিথর দেহটা নিচে নেমে আসে, আর পরের মুহূর্তেই এই লোকটাও সেই অ্যানাকন্ডার শিকার হয়ে যায়। এই পুরো ঘটনার দূর থেকে দেখছিল জেফ, কিন্তু সে তাদের বাঁচাতে একবারও এগিয়ে যায়নি। আসলে তার সঙ্গীরা কেউই তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, শুধু ছিল টোপ। জেফ আসলে এই বিশাল অ্যানাকন্ডাটাকে শিকার করতে চেয়েছিল এবং তার পরিকল্পনা ছিল খুবই নিষ্ঠুর। সে জানতো যখন সাপটা মানুষটাকে গিলতে ব্যস্ত থাকবে, ঠিক তখনই সে সুযোগ নিয়ে সাপটাকে মেরে ফেলবে। কিন্তু জেফের এই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয় না। এর কারণ ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে, আর সেই শব্দ শুনে অ্যানাকন্ডা সাপটা হঠাৎ করেই অন্ধকার জঙ্গলের ভেতর মিলিয়ে যায়। দৃশ্য পাল্টায়, দেখা যায় একটি সার্কাস দলের এক প্রধানকে, যার নাম মিস্টার সং, আর সে তার দলের সদস্যদের ওপর খুব রেগে আছে। আসলে সেদিনের সার্কাসের শোটা একেবারে ভালো হয়নি, দর্শকরা কেউ খুশি হয়নি। তাই রাগের মাথায় মিস্টার সং সবাইকে বলে দেয় আজ কাউকে একটা টাকাও দেওয়া হবে না। আসলে আজ তারা দর্শকদের কাছ থেকে 1 টাকাও উপার্জন করতে পারেনি। আর ঠিক তখনই সেখানে হাজির হয় একজন মানুষ, যার নাম বালিয়াং। সে এসে মিস্টার সঙ্গের হাতে মোটা অঙ্কের টাকা দেয় এবং পুরো সার্কাস দলটাকেই নিজের হাতে নিয়ে নেয়। জানা যায় বালিয়াং একসময় এই সার্কাস দলের সদস্য ছিল, তাই দলের অনেকে তাকে আগে থেকে চিনত। বালিয়াং সবাইকে জানায় সে তাদের থাইল্যান্ড নিয়ে যাচ্ছে, সেখানে তারা একটি নতুন শো অথবা একটি বড় শুটিং প্রজেক্টে কাজ করবে। সে প্রতিশ্রুতি দেয়
এই কাজের মাধ্যমে সবাই বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পাবে এবং অনেক টাকা উপার্জন করবে। বালিয়াংকে আগে থেকেই চেনার কারণে দলের অনেকেই তার কথায় বিশ্বাস করে ফেলে। এরপর দিন সকালে তারা একটি বড় বোটে করে নদী পথে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অল্প কিছুক্ষণ পর ল্যান জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে থাইল্যান্ডে পৌঁছাতে এখন তাদের কদিন সময় লাগবে। বোটের ক্যাপ্টেন শান্ত গলায় উত্তর দেয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে অন্তত 3 দিন। কিন্তু এরপরে সে রহস্যময়ভাবে বলে, আমি এখনো কিছু ঠিকঠাক হতে দেখছি না। ল্যান ক্যাপ্টেনের এসব কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু সে তখনও বুঝতে পারেনি বালিয়াংয়ের আসল উদ্দেশ্য মোটেও ভালো নয়। এর কারণ সে ইতিমধ্যে একটা বিপজ্জনক কন্ট্রাক্ট নিয়ে ফেলেছে। এরপর তারা জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ে। একসময় হঠাৎ করে একটি সাপ বালিয়াংয়ের প্যান্টের ভেতর আক্রমণ করে। বোঝ ব্যাপার, তবে ভাগ্য ভালো ছিল সাপটা বিষধর ছিল না, তাই বালিয়াং খুব সহজেই সাপটাকে মেরে ফেলে। আর তখনই বোটের ক্যাপ্টেন তাকে সাবধান করে বলে, বালিয়াং তুমি ভুল করছো, এই জঙ্গল আমাদের না, এই এলাকা ওই ভয়ঙ্কর সাপেদের। কিন্তু বালিয়াং এসব কথাকে তেমন গুরুত্ব দেয় না। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। ঘন অন্ধকারে সবাই বোটেই রাত কাটায়। সকাল হলে তারা আবারও যাত্রা শুরু করতে চায়, কিন্তু তখনই সামনে আসে বড় একটি সমস্যা। নদীর যে পথ দিয়ে এখন তাদের বোট এগোনোর কথা ছিল, সেই পথের ঠিক সামনে একটি বিশাল জাহাজের ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ধ্বংসস্তূপের জন্য তারা সামনে এগোতে পারছে না। তখন বোটের ক্যাপ্টেন সবাইকে জানায়, এখন তাদের সামনে মাত্র 2টো পথ খোলা আছে। এক, জঙ্গলের পাশ দিয়ে আরেকটি ঘুরপথ আছে, আর সেই পথ দিয়ে গেলে থাইল্যান্ডে পৌঁছাতে অন্তত 3 দিন সময় লাগবে। আর 2, এই ধ্বংসস্তূপে বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা পরিষ্কার করা, নয়তো এখন তাদের বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু বালিয়াং কোনোভাবেই ফিরে যেতে রাজি হয় না। সে বলে, আমাদের ইনভেস্টর অপেক্ষা করছে, সুতরাং একদিনও দেরি করে যাবে না। অবশেষে তারা ধ্বংসস্তূপে বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর বিপদ। বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা আর আশেপাশের জঙ্গল থেকে অসংখ্য সাপ বেরিয়ে আসে এবং পরের মুহূর্তে তারা সম্পূর্ণ জায়গাটাকে ঘিরে ফেলে। এখন পরিস্থিতি চারদিকে ভয় তৈরি হয়। সবাই প্রাণ বাঁচাতে যে যেখানে পারে সেখানেই লুকিয়ে থাকতে শুরু করে। ঠিক সেই সময় ল্যান দ্রুত বুদ্ধি খাটায়। সে হাইপ্রেশার জলের সাহায্যে অনেকগুলো সাপকে নদীর নিচে ফেলে দেয়, আর এভাবে তারা অল্পের জন্য এই বিপদ থেকে বেঁচে যায়। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। এক পর্যায়ে বালিয়াং আবার একটি সাপের মুখোমুখি হয়ে যায়। সে প্রাণ বাঁচাতে নদীর তীরের দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানেও আরেকটি সাপ তাকে ঘিরে ধরে। ঠিক যখন সাপটি তাকে আক্রমণ করতে যাচ্ছিল, তখনই হঠাৎ একজন অজানা লোক এসে তাকে বাঁচিয়ে নেয়। বালিয়াং লোকটাকে ধন্যবাদ জানিয়ে বোটটি নিয়ে আসে, কিন্তু বোটটি সবাই অবাক হয়ে যায়। আসলে এর কারণ সেই লোকটি আর কেউ নয়, সে হলো জেফ। ল্যান তখন তার নিজের পরিচয় জানতে চায়। জেফ জানায়, কয়েকদিন আগে তার একটা দুর্ঘটনা হয়েছিল, আর তারপর থেকে সে এই জঙ্গলের ভেতরে একাই ঘুরে বেরোচ্ছিল। তবে তারা জানতো না জেফ মোটেও সাধারণ মানুষ নয়। ঠিক সেই সময় হঠাৎ করে ডাজিয়ে কান ধরে মাটিতে লুটিয়ে পড়ে। সে প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকে, মনে হচ্ছিল যেন তার কানের ভিতরে কিছু ঢুকে পড়েছে। তখন জেফ এগিয়ে আসে তাকে সাহায্য করতে। যেহেতু জঙ্গল সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা ছিল, তাই সে বুঝতে পারে আসলে কি হয়েছে। জেফ নিজের আঙুল কেটে রক্ত বের করে, আর সেই আঙুলটা ডাজের কানের ভেতর ঢুকিয়ে দেয়। আর পরের মুহূর্তেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। ডাজের কান থেকে একটি ছোট্ট সাপ বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। তবে ল্যানের মনে তখনই একটা সন্দেহ জন্মায়। আসলে তার মনে হচ্ছিল জেফ যেন এই জঙ্গলের ব্যাপারে অনেক কিছু জানে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, একজন সাধারণ মানুষকে সাপ কামড়ানোর পরেও সে মানা যায়নি। আর এই ঘটনাটা ল্যানের মনে সন্দেহ তৈরি করে। সে বিলিয়াংকে বলে, জেফ আমাদের মিথ্যে কথা বলেছে, আর সে কোনো জঙ্গল এক্সপ্লোর করছে না, আর তার আচরণ আমার কাছে মোটেও স্বাভাবিক লাগছে না। তাই ল্যান স্পষ্ট করে জানিয়ে দেয় জেফকে যত দ্রুত সম্ভব বোট থেকে নামিয়ে দেওয়া উচিত। ওদিকে একসময় দেখা যায় বোটের ক্যাপ্টেন নদীর জলে মাছ ধরছে, আর ঠিক তখনই জেফ সেখানে এসে তাকে টাকার লোভ দেখায়। জেফ ক্যাপ্টেনকে বলে সে যেন এখন তাদের জঙ্গলে সেই অভিশপ্ত জায়গায় নিয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন সরাসরি অস্বীকার করে দেয়। সে বলে, আমি ওই জায়গায় যাব না, আর বেশি কথা বললে এখন তোমাকে বোট থেকে নামিয়ে দেব। এরপর ক্যাপ্টেন আরও জানায় যে কেউ ওই জায়গায় যায় সে আর জীবিত ফিরে আসে না। কিন্তু জেফের মাথার ভেতর তখন অন্য পরিকল্পনা চলছিল। এরপর তো সকালে যাত্রা শুরু করার সময় দেখা যায় বোটের ক্যাপ্টেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেন সে হঠাৎ করে উধাও হয়ে গেছে। ল্যান তাকে খুঁজতে বাইরে এলে দেখে জেফ নদীর ধারে বসে মাছ ধরছে। ল্যান তাকে জিজ্ঞেস করে, জেফ তুমি কি ক্যাপ্টেনকে দেখেছো? কিন্তু জেফ কোনো উত্তর দেয় না। সেই সময় ল্যান নদীর জলে লক্ষ্য করে যে ক্যাপ্টেনের মাছ ধরার ছিপটা ভেসে আছে। দৃশ্যটা দেখে সে আরো অবাক হয়ে যায়। জেফ তখন শান্ত গলায় বলে,
এই ঘন জঙ্গলে কে কখন হারিয়ে যায় কেউ বলতে পারে না। ল্যানের সন্দেহ তখন আরো বেড়ে যায়, আর তার মনে হয় এই ক্যাপ্টেনের নিখোঁজ হওয়ার পেছনে হয়তো জেপের হাতি আছে। আর ঠিক তখনই জেপের ছিপে হঠাৎ করে বিশাল কিছু আটকে পড়ে, এতটাই বড় যে পুরো বোটটা কেঁপে ওঠে। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। অল্প কিছুক্ষণ পর দেখা যায় একটা বিশাল অ্যানাকন্ডা সেই ছিপে আটকে পড়েছে। জেপ সেটাকে মারার চেষ্টা করে, কিন্তু সাপটা শক্তির সাথে সে পারে না। এক ঝটকায় অ্যানাকন্ডা লোহার হুকসহ জেফকে টেনে নদীর জলে ফেলে দেয়। জেফ কোনোভাবে নিজেকে বাঁচিয়ে একটা ছোট নৌকায় উঠে পড়ে এবং একটা অস্ত্র হাতে নেয়, কিন্তু অ্যানাকন্ডা তখনও থামেনি। সাপটা তার বিশাল দেহ দিয়ে জেফকে পেঁচিয়ে ধরে আর তাকে জলের নিচে নিয়ে যায়। দূর থেকে দাঁড়িয়ে সবাই এসব ভয়ঙ্কর দৃশ্য দেখছিল। ভাগ্যক্রমে জেফ কোনো মতে নিজেকে ছাড়িয়ে আবার বোটে উঠে আসে, আর ওই সময় বোটের ভিতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসে। লোকটা আসলে গ্রামের একজন শামান বা ধর্মীয় এক পুরোহিত ছিল, যে জঙ্গল আর নদীর অশুভ সংকেত বুঝতে পারত। সে আগে সবাইকে সাবধান করে বলে আজ মাছ ধরার দিন নয়, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি বিপদ ইতিমধ্যে সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় সেই বিশাল অ্যানাকন্ডা এখন তাদের বোটে উঠে পড়েছে। এক মুহূর্তের জন্য সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, আর তখনই সাপটা তার মুখ থেকে একটি ভয়ঙ্কর দৃশ্য বের করে। সে ক্যাপ্টেনের মৃত দেহটা উগড়ে ফেলে দেয়। এইসব দেখার পর সবাই বুঝতে পারে যে ক্যাপ্টেনের কি পরিণতি হয়েছে। আর এরপর শুরু হয় ভয়ঙ্কর আক্রমণ। আসলে এর কারণ এই জঙ্গল ছিল সাপগুলোর এলাকা, আর তাদের এলাকায় ঢুকে যদি কেউ আক্রমণ করে তাহলে তারা কাউকে ছেড়ে কথা বলবে না। এখন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে ছিল। সবাই প্রাণ বাঁচাতে যে যেখানে পারে লুকিয়ে পড়ে। আর ঠিক সেই সময় বোটে আগুন লেগে যায় এবং একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় সবাই নদীর জলে ঝাঁপ দেয় আর কোনো মতে নদীর তীরে পৌঁছায়। সবাই তখন ভেঙে পড়েছিল। আসলে তাদের থাইল্যান্ডে যাওয়ার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে, কিন্তু একটা বিষয় সবার কাছে পরিষ্কার হয়ে যায়, এখন তাদের যেভাবেই হোক এই জঙ্গল থেকে পালিয়ে যেতে হবে, নয়তো অ্যানাকন্ডা আবার আক্রমণ করবে। আর এখানে একটা বড় সমস্যা ছিল, এখন তারা জঙ্গলের এমন এক জায়গায় আটকে পড়েছে যেটা আসলে এই জঙ্গলের অভিশপ্ত এলাকা। ল্যান বুঝতে পারে এসব কিছু জেপ আগে থেকে জানতো, আর তাই সে জেপকে জানিয়ে দেয় আমরা আর তোমার সাথে যাব না, এখন তুমি একাই যাবে, আমরা যাচ্ছি না। যেহেতু জেফ এই জঙ্গলে এর আগে এসেছিল, সুতরাং সে ভালো করে জানে এই জঙ্গলে কোন জায়গাটা সুরক্ষিত আছে। সে একটা ম্যাপ বের করে আর সবাইকে দেখেই বলে জঙ্গলের পাশেই আমার একটা ছোট নৌকা আছে, ভেবে দেখো, আমার সাথে আসতে পারো, নয়তো এই জঙ্গলে সবাই মরবে। আর এরপরই আরেক বিপদ আসে। আলী নামের মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দেখা যায় সে অদ্ভুত এক ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে, সুতরাং এখন তার অ্যান্টিবায়োটিক প্রয়োজন, না হলে আলী মারা পড়বে। জেফ তখন বলে যে তার নৌকায় অ্যান্টিবায়োটিক আছে। অবশেষে বাধ্য হয়ে সবাই জেপের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সবাই নদীপথ ধরে জেপের নৌকার দিকে রওনা দেয়। একসময় তারা খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই সবাই একটা জায়গায় বিশ্রাম নেয়। কিন্তু এখন তাদের কাছে খাবার ছিল না, আবার পান করার মতো বিশুদ্ধ জলও নেই। জেপ তখন সবাইকে সাবধান করে বলে ভুলেও কেউ এই জল পান করবে না, আসলে জলে বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে, আর যদি কেউ সেই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয় সবাই মারা পড়বে। এখন তারা এমন এক পর্যায়ে ছিল যে তাদের এর পরের পথ অতিক্রম করতে খাবার দরকার ছিল, কিন্তু খাবার তো নেই আর জলও নেই। জেপ তখন সে একটা বুদ্ধি বের করে, সে একটা গর্ত থেকে সাপ খুঁজে বের করে, আর সেটাই হয় তাদের খাবার। এতক্ষণে বালিয়াংয়ের আচরণও বদলে যায়। সে জেপের সাথে হাত মিলিয়ে নেয়। আসলে বালিয়াং স্পষ্ট বুঝতে পারে এই জঙ্গল থেকে বের হওয়া জেপকে ছাড়া অসম্ভব, সুতরাং জেপের সাথে হাত মিলিয়ে নিলে তার লাভই হবে। কিন্তু বিপদকে বলে কই আসে। হঠাৎ এক অ্যানাকন্ডা এখন তাদের একজনকে আক্রমণ করে নিয়ে যায়। তখন ল্যান আর আরেকজন তাকে কোনো মতে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না। সেই মুহূর্তে জেপ এসে এখন তাদের বাঁচায়। এরপর তারা এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালায়। একসময় আবারও রাত ঘনিয়ে আসে। সবাই যখন গাছের আড়ালে বসে আশ্রয় নিচ্ছিল, জেফ তখন তার ম্যাপটা বের করে। সে নতুন এক পরিকল্পনা করছিল। আসলে জেফ এর আগেরবার কোনো মতে বেঁচে গিয়েছিল, সুতরাং এবার তার পরিকল্পনা অনেকটাই শক্ত ছিল। সকাল হতেই তারা আবার যাত্রা শুরু করে। নদীপথ ধরে সামনে এগোতে এগোতেই হঠাৎ তারা বুঝতে পারে জলের নিচে কিছু একটা নড়ছে। সবাই চুপচাপ দাঁড়িয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্য যেন এখন তাদের পিছু ছাড়ছিলই না। হঠাৎ করে দেখা যায় বিশাল এক অ্যানাকন্ডা এখন তাদের দলের একজনকে আক্রমণ করে বসে। বিপদের এই মুহূর্তেও জেপ সরাসরি সাহায্য করতে এগিয়ে আসে না। সবাই ভয়ে জানপান বাঁচাতে জেপের নৌকার দিকে কোনো মতে পালিয়ে যায়। ভাগ্যবশত জেপের নৌকা খুঁজে পাওয়ার পর জেপ আলীকে একটি অ্যান্টিবায়োটিক দেয়। কিন্তু এখানে গল্পের আসল টুইস্ট।
জেফ তাদের ছেড়ে দেয় না, বরং সে বলে, যেহেতু আমি তোমাদের সাহায্য করেছি, সুতরাং এখন তোমাদেরও আমাকে সাহায্য করতে হবে। এবং তার পরিকল্পনা ছিল এখন তাদেরকে নিয়ে সেই জঙ্গলে গভীরে যাওয়া, যেখানে সেই ভয়ঙ্কর ক্রিমসন অ্যানাকন্ডা বাস করে। সবাই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়, আর কেউ এতে রাজি হয় না। আর ঠিক সেই মুহূর্তে জেফ সবার দিকে বন্দুক তাক করে আর বলে, আমার কথা না শুনলে এখন তোরা সবাই মরবি। বালিয়াং তখনও জেফের সঙ্গে ছিল। দুজনে মিলে ল্যান, আলী আর তার বাকি সদস্যদের জঙ্গলের মাঝখানে এক ফাঁকা জায়গায় বেঁধে ফেলে। আসলে এর কারণ জেফের পরিকল্পনা ছিল খুবই স্পষ্ট, মানুষকে টোপ হিসেবে ব্যবহার করে সেই বিশাল অ্যানাকন্ডাকে শিকার করা। সে চেয়েছিল সাপটাকে ধরে এক কালোবাজারে বিক্রি করতে। আসলে এর মূল্য ছিল অবিশ্বাস্য টাকা। একসময় মানুষের গন্ধ পেয়ে অল্প কিছুক্ষণ পর সত্যি একটি অ্যানাকন্ডা সেখানে হাজির হয়, কিন্তু সেটা ছিল অন্য জাতির সাপ। সাপটি যখন তাদের আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আরেকটি অ্যানাকন্ডা হঠাৎ বালিয়াংকে আক্রমণ করে নিয়ে যায়। সুযোগ পেয়ে ল্যান এবং আলী এখন তারা কোনো মতে নিজেদের বাঁধন খুলে ফেলে, আর তারা বাকিদের সাহায্য করতে এগিয়ে আসে। তখনই আরেকটি অ্যানাকন্ডা জেফকে আক্রমণ করে এবং তাকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে আলী গুরুতর আঘাত পেয়েছিল, আর সেই আঘাতের কারণেই তারপরে মৃত্যু হয়। এরপর ল্যান তার বাকিদের সঙ্গীত নিয়ে নদীর কাছে কোনো মতে পৌঁছায়, কিন্তু সমস্যা ছিল এখন তাদের মধ্যে কেউ ঠিকঠাক মতো নৌকা চালাতে পারত না। আর ঠিক তখনই দূর থেকে জেফ আবার তাদের বিরুদ্ধে আক্রমণ করে বসে। সে আবারও সবাইকে বন্দি করে ফেলে, আর এবার তার পরিকল্পনাকে আরো শক্ত করে তোলে। জঙ্গলের চারপাশে সে চিকন ধারালো তার ছড়িয়ে দেয়, যাতে কেউ পালিয়ে যেতে না পারে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, জেফ তো অ্যানাকন্ডার আক্রমণের শিকার হয়েছিল, তাহলে সে বেঁচে গেল কিভাবে? আসলে জেফ কোনো মতে লড়াই করে সেই অ্যানাকন্ডা সাপটাকে মেরে ফেলেছিল। আর জেফের আসল লক্ষ্য ছিল এই সাধারণ জাতির অ্যানাকন্ডা নয়, সে খুঁজছিল এক ভয়ঙ্কর সাপকে, যার নাম ক্রিমসন অ্যানাকন্ডা। এই সাপটাকে চিনতে পারার একটাই উপায় আছে, সাপটার চোখের দুপাশে থাকা লাল রক্তের মতো দাগ দিয়ে। জেফের পরিকল্পনা অনুযায়ী মানুষের গন্ধ পেয়ে শেষ পর্যন্ত সেই সাপটিও সেখানে হাজির হয়। কিন্তু ক্রিমসন অ্যানাকন্ডা কাউকে ছেড়ে দেয় না। হঠাৎ করে সে ল্যান ও তার সঙ্গীদের উপর আক্রমণ করে বসে। আর ঠিক তখনই দূর থেকে জেফ একটা জাল ছুড়ে দেয়, আর মুহূর্তের মধ্যে সাপটা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ক্রিমসন অ্যানাকন্ডা এতটাই শক্তিশালী ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই জাল ছিঁড়ে পালিয়ে যায়। জেফ মরিয়া হয়ে আবার সাপটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দুটো বিশাল গাছের মাঝখানে জেফ নিজে ফেসে যায়। অল্প কিছুক্ষণ পর সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেই ক্রিমসন অ্যানাকন্ডা হঠাৎ তাকে আক্রমণ করে, আর সেখানে জেফের মৃত্যু হয়। এদিকে ল্যান ও তার সঙ্গীরা জানপ্রাণ বাঁচিয়ে জঙ্গলের ভেতর লুকিয়ে পড়ে। ল্যান একটা উঁচু গাছের উপরে উঠে একটি বাক্সের ভেতর লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা হঠাৎ পিছলে যায়, আর সেই শব্দ শুনে সাপটা তার উপস্থিতির টের পেয়ে যায়। দেখা যায় ক্রিমসন অ্যানাকন্ডা গাছটাকে শক্ত করে পেঁচিয়ে ধরে। ভাগ্য ভালো যে ল্যান ঠিক সময় নিচে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়। এবার তারা সবাই স্পষ্ট বুঝতে পারে এই জঙ্গলটা আমাদের নয়, সুতরাং বাঁচতে হলে শুধু লুকিয়ে থাকলে হবে না, লড়াই করে বাঁচতে হবে। ল্যান ও তার সঙ্গীরা সাহস করে সাপটার বিরুদ্ধে লড়াই শুরু করে। একসময় তারা সাপটার চোখেও আঘাত করে, এমনকি তার চোখ নষ্ট করে দেয়, কিন্তু তবু সাপটা মারা যায় না। ল্যান এরপর সবাইকে নিয়ে জঙ্গলের এমন এক জায়গায় যায় যেখানে জেফ আগে থেকে তার ফাঁদ আর জাল বসিয়ে রেখেছিল। যখন ক্রিমসন অ্যানাকন্ডা আবার তাদের বিরুদ্ধে আক্রমণ করতে আসে, আর তখনই সেই ফাঁদের মধ্যে পড়ে গিয়ে শেষ পর্যন্ত সাপটা মারা যায়। অবশেষে বহু কষ্টের পর ল্যান এবং তার সঙ্গীরা নদীর পাড়ে পৌঁছে যায়, আর তারপর একটি নৌকার সাহায্যে তারা কোনো মতে লোকালয়ে ফিরে যায়। শেষে আমরা দেখতে পাই দানবীয় সাপটাকে তারা হারাতে পেরেছিল, কিন্তু এই ঘটনা একটা জিনিস স্পষ্ট করে দেয় যে প্রকৃতির নিজের একটা রাজত্ব আছে, আর সেখানে মানুষ শুধু একজন অতিথি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।